আসসালামু আলাইকুম। নীলকণ্ঠী ডায়েরিতে আপনাদের স্বাগতম। নীলকণ্ঠী ডায়েরি নিবেদিত আজকের গল্প ইটপাটকেল, কলমে সানজিদা বিনতে শফি, পর্ব 6। মিনিস্টার আসমিন জাইন চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে মিনিস্টার আসমিন জাইন চৌধুরীর স্ত্রীর স্বনামধন্য সিঙ্গার তেজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে। তেজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়ার আগে তাকে আঘাত করে আততায়ীরা। সানভি অস্থির হয়ে পাইচারি করে সব জায়গায় কল করে যাচ্ছে। ভয়ে তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবৎ আসমিনের কাছে হুমকির কল আসছিল। নারী পাচারকারীরা হুমকি দিচ্ছিল তাকে, আসমিনকে। আসমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টুমি করতে হয় না। আঙ্কেল রাগলে কিন্তু কান মলা দিব। ভালো বাচ্চারা এসব করে। কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে। দেশটা রসাতলে গেল। আসমিন ফোন কেটে আবার নিজের কাজে মন দিয়েছে। সানভি এখন বুঝতে পারছে তার স্যার মস্ত বড় ভুল করে ফেলেছে। সানভি অস্থির হয়ে আসমিনের দিকে তাকালো। সে এখন ফোনে অ্যাঞ্জেলো গেম খেলতে ব্যস্ত। 2 দিন আগে আল্ট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনায় ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতেই তাকে ছেড়ে দিয়ে মিনমিন করে নূরের দিকে তাকাতেই নূর তার দিকেই কটমট করে তাকিয়ে আছে। কারণ ডাক্তার ছিলেন একজন ইয়াং মেয়ে। আসমিন নূরের ভয়ঙ্কর দৃষ্টি দেখে কাঁচুমাচু করে বলল, স্লিপ অফ জড়াজড়ি বউ। আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। মাঝখানে উনি চলে এসেছে। আমার ছোট বোনের মতো। আজ থেকে ও তোমার ননদ। ননদের সাথে ভাব করো, আমি বাইরে আছি। কথাগুলো বলেই হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আসমিন। সেদিন থেকে সে অ্যাঞ্জেলা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজগোজ সব শিখে ফেলেছে। আসমিন 100% শিওর নূর তাকে দিয়ে বাচ্চাদের ডায়াপারগুলো চেঞ্জ করাবে। সানভি করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে। এভাবে বসে থাকলে ওরা যদি ম্যামের কোনো ক্ষতি করে ফেলে। সানভির ভয়তে গলা শুনে মুখ কুঁচকে ফেলল আসমিন। মনে হলো কেউ তাকে 1 গ্লাস নিম পাতা রস খাইয়ে দিয়েছে। তুমি এক পাখি কথা বলছো শান। তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় ভোলা ভালা সন্ত্রাসীগুলোর কথা চিন্তা করো। তার জন্যে আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো? বইয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও একটা করে এনআইডি কার্ড আছে। তারা দেশেরই তো জনগণ। এমন করলে জনগণ আমাদের পাশে থাকবে? সানভি চোয়াল ঝুলিয়ে না বোধক মাথা নাড়ল। আসমিন নিজের চেয়ার ছেড়ে উঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউ খুঁজতে যাই। না জানি বেচারা সন্ত্রাসীরা কোন হালে আছে। সানভি আহত চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। এই চাকরি একদিন তার প্রাণ নিবে। এত অনাচার চোখে দেখা যায় না। আসমিনকে বের হতে দেখি রিসেপশন থেকে ছুটে এলো লুবানা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আসমিনকে অনুরোধ করে বলল, আমাকেও সাথে নিয়ে চলুন স্যার। এভাবে বসে থাকতে থাকতে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গুই হয়ে যাব। সানভির কপাল কুঁচকে গেল। সে বিরক্ত গলায় বলল, চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না শাবানা। ঝামেলা না করে চুপচাপ এখানে বসে থাকো। আমরা এখন দরকারি কাজে যাচ্ছি। পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে
নাগরদোলায় চড়াবো। লুবনা তেতে গেল। তাকে আবার সাবানা বলেছে এই লোক। তার কি সাবানার মতো সেলাই মেশিন আছে নাকি? নাকি সে সারাদিন কান্নাকাটি করে? আজব। আসমিন ইফাকে আরেক রাউন্ড অ্যাঞ্জেলা খেলায় মন দিল। হাতে তার আরও কিছু সময় আছে। ইফাকে গোসল করানোটা শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনাকে কি দরকার মিস্টার? সরকারি হাসপাতালে মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ। মুখ বন্ধ রাখুন আপনি, নইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দেব। তখন ঝুলে থাকেন আজীবন। ওদের তর্কের মাঝে মেসেজ পেয়ে বেরিয়ে গেছে আসমিন। তার লোকেরা নূরকে ট্রেস করে ফেলেছে। পুরো জায়গা ঘেরাও করে আসমিনের জন্য অপেক্ষা করছে। সানভিয়া ছুটছে আসমিনের পেছনে। হুড়মুড় করে গাড়িতে উঠতেই লুবানাও তার সাথে এসে উঠল। সানভি কিছু বলতে যাবে, তার আগে তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না। ম্যাম কি হাল আছে কে জানে, আমি গেলে তাকে সামলে নিতে পারবো। চুপচাপ গাড়ি চালান। আসমিন কড়া চোখে তাকাতেই সানভি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টার পথ। অমি ওখানেই আছে। এতক্ষণ নির্লিপ্ত থাকা আসমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আসমিনের চেহারা শান্ত, চোখেও কোনো অস্থিরতার ছাপ নেই। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সানভি সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত ঝামেলার ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছা হয়। নেহাত তার টনসিল ফুলে যায় বলেই যেতে পারছে না। আজকের ঝামেলা শেষ হলেই সে কুকুর খুঁজতে বের হবে। কোনো পাগলা কুকুরের কামড় খেয়ে এই চাকরিতে এসেছিল, তাকে খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে যাবে। সে তার কী ক্ষতি করেছিল? এর একটা হ্যস্তন্যস্ত হওয়ার দরকার। সানভির ভাবনায় ছেদ পড়ল আসমিনের ডাকে। আসমিন বলে উঠল, এখানে গাড়ি থামো শান। গাড়ি থামতেই আসমিন নেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মতো হাওয়ায় গেল সে। সানভি আর লুবানা হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। এত ঝগড়া বৃথা করে আসমিন তাদের না নিয়ে চলে গেল। সানভির চোখ ফেটে কান্না চলে এলো। আসমিন তাকে ছাড়া চলে গেছে ভাবতেই বউ মরে যাওয়ার ফিলিংস হলো তার। সানভি বলে উঠল, দেখলে সাবানা, স্যার আমাকে না নিয়ে চলে গেল, এখন আমি কি করব? লুবানা বিরক্ত হয়ে বলল, আসেন গলাগুলি করে কাঁদি। সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে ভাসালে তার আর ইজ্জত থাকবে না। এই মেয়ে তার ইজ্জত লুটে নেবে। আধ ঘন্টার মধ্যেই আসমিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আসমিনকে দেখে অমি দৌড়ে এলো তার কাছে। আসমিন বিরক্ত গলায় বলল, ভেতরে কজন আছে? অমি বলল, 20 জন আছে স্যার। আসমিন আবার জিজ্ঞেস করলো, আমার বউয়ের কী অবস্থা? অমি ভয়ে ভয়ে বলল, চেয়ারে বেঁধে রেখেছে। আসমিন বলল, তাই? ভেতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো তো। আমার প্রেম পাচ্ছে, বউয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব, কেউ যাতে ডিস্টার্ব না করে। অমি বিরস মুখে তাকিয়ে রইল আসমিনের দিকে। মনে মনে তার ছেড়া বলতেও ভুলল না। অমি ভেতরে ঢোকার কয়েক মুহূর্ত পরেই গোলাগুলি শুরু হলো। আসমিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গানটা বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছেই না। সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের ওপর।
আটঘাট বেঁধেই নেমেছে তারা। আসমিনের কয়েকজন লোক খুব বাজেভাবে আহত হয়েছে। বাহাদুরের বাঁ হাতে গুলি লেগেছে। তবুও সে থেমেনি। অমি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। বোনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা অমির। আসমিন কয়েক পলক গোলাগুলি দেখে অলস হাই তুলল। হাই তুলতে তুলতেই কয়েকজনের মাথায় শ্যুট করে দিয়েছে সে। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসল সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমি এসে ভয়ার্ত গলায় বলল, ম্যামকে কোথাও পাচ্ছি না স্যার। আসমিন চোখ তুলে তাকালো অমির দিকে। রক্তিম চোখে চারিদিক চোখ চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দিল চেয়ারের উপরে। চোখ বন্ধ করি হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়? আসমিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে অমি আর তার লোকেরাও কেঁপে উঠল। আসমিনের রক্তিম মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় যে অবস্থা। একজন কাঁপা কাঁপা হাতে আঙুল দিয়ে ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। অমি 1 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করলো। তার হৃদস্পন্দন থেমে গেছে। নূরের কপাল থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। অমির মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো তাকিয়ে রইল আসমিনের দিকে। আসমিন সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ওকে কে আঘাত করেছে? নাম বলো, না হলে সব কয়টাকে আজ কিমা বানিয়ে ফেলবো। হাড়ও খুঁজে পাবে না কেউ। সবাই ভয় কাঁপতে লাগলো। আসমিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আসমিন সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। লোকটা আর নড়াচড়া করছে না। আসমিন বজ্রকণ্ঠে বলে উঠল, এখনই মরবি না, আমার মারা শেষ হয়নি। আমি বিশ্রাম নিচ্ছি। মরে গেলে হাড়গোড় একটাও আস্ত রাখবো না। বাকি সন্ত্রাসীদের দিকে তাকে চিৎকার করে বলে উঠল, ওরে জাগা, না হলে তোদের অবস্থা এর চেয়েও খারাপ করে দিব। আমার বউকে বস্তায় ভরা, ভাবলাম বউর এসে বাধা দেখব, সেই সুযোগে কয়েকটা চুমু খেয়ে ফেলবো। অথচ তোরা আমার বউয়ের কপাল ফুটিয়ে বস্তায় ভরে রাখিস। বাহাদুর, ডাক্তার কই? আমার বউয়ের তাড়াতাড়ি চেক আপ করতে বলো। বউয়ের যদি কিছু হয় তোদের সবাইকে কবরে পাঠিয়ে দিব। হাসপাতালে গম্ভীর মুখে বসে আছে আসমিন। নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে 2 ঘন্টা হতে চলল। আসমিন তখন থেকে থম ধরে বসে আছে। 8 মাসেই সিজার করা ফেলতে হচ্ছে। নূরের কন্ডিশন ভালো ছিল না। একজন হলে সমস্যা হতো না। টুইন বেবি হয়ে সিজার করে ফেলতে হচ্ছে। বাচ্চা উল্টে গিয়েছে। নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। তখন পেটে আঘাত লাগে, রক্তপাত শুরু হয়। নূর কিডন্যাপ হওয়ার 2 ঘন্টা পরে আসমিন নূরের কাছে পৌঁছেছে। বেবিদের অবশ্য কোনো ক্ষতি হয়নি। ব্লিডিং বন্ধ না হয় এখনই সিজার করতে হচ্ছে। নূরের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। আসমিন অমিতের সাথেই একজন ডক্টর পাঠিয়েছিল। সেই চেক আপ করে নূরের কন্ডিশন বলতে আসমিন সাথে সাথে নূরকে হসপিটালে নিয়ে এসেছে। অমি অস্থির হয়ে পায়চারি করছে। আসমিনকে এত শান্ত দেখে অভাবকের সাথে সাথে মেজাজও খারাপ হয়ে যাচ্ছে। নূরকে নিয়ে আসমিনের কোনো মাথা ব্যথাই নেই। সানবি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। নূরের জন্য তার খুব খারাপ লাগছে। লুবানা পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদেই যাচ্ছে। সানবি বিরক্ত চোখে তাকে মুখ কুচকে কুচকে ফেলল। এই মেয়েকে দেখে তার মাথা ব্যথা হচ্ছে। আসমিনের ফোন বাজতেই কয়েক জোড়া চোখ তার দিকে স্থির হয়ে গেল। আসমিন ফোন রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো। বলে উঠল,
বলো বাহাদুর। আসমিন বলল। বাহাদুর বলল, নাফিজা ম্যামের খবর পেয়েছি। আসমিন বলল, আচ্ছা, অ্যাড্রেস পাঠিয়ে দাও। বাহাদুর আমতামতা করে বলল, এদের কী করব স্যার? আসমিন বলল, মেরে দাও। এতগুলো পিস করো যে বোঝা যায় না এরা মানুষ ছিল। আসমিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথা শুনে শুকনো ঢোক গেল বাহাদুর। সে জানে আসমিন কতটা ভয়ঙ্কর। মনে মনে একটু আফসোসই হলো এদের জন্য। আসমিন বলে উঠল, মারার আগে মেয়েগুলোর খোঁজ নিয়ে নেবে। এদের হতে যেন কাকপক্ষেও টের না পায়। বাহাদুর সম্মতি দিয়ে ফোন কেটে দিল। আসমিন গিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল। অপারেশন থিয়েটারের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। সানভি আসমিনে বসার জন্য ভিআইপি কেবিন নিল। আসমিন সেখানে যায়নি। তার ভেতরের অস্থিরতা সে কাউকে দেখাতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। হুট করেই বসা থেকে ধুম করে দাঁড়িয়ে গেল আসমিন। অপারেশন থিয়েটারের দরজায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো। অমি এসে আগলে ধরল আসমিনকে। আসমিনের সারা শরীর কাঁপছে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন আর সহ্য হচ্ছে না ওর। নূর কী অবস্থা আছে না দেখা পর্যন্ত শান্তি নেই তার। বুকের ব্যথা শুরু হয়ে গেছে। বুকের যন্ত্রণায় তার শ্বাস আটকে আসছে। আসমিনকে অমি ধরে রাখতে পারছে না। আসমিনের শক্তির সাথে তার মতো দুটো অমি কিছুই না। সানভি ভয়ে সামনে আসছে না। আর লুবানা শব্দ করিয়ে কাঁদছে। আসমিন বলে উঠল, দরজা খোলো, আমি ভেতরে যাব। আসমিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। সবসময় শান্ত থাকা মানুষটাকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে গেল তার। আসমিন নার্সকে সরিয়ে ভেতরে ঢুকে গেল। নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনিই শান্ত হয়ে গেল। ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন ইশারায় তার কাজ করতে বলল। নূরের মাথার পাশে দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ফ্যাকাশে মুখের দিকে। অক্সিজেন মাস্ক লাগানো নূরকে দেখে চোখ ফেটে পানি বেরিয়ে এলো। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল আসমিন। বুকের ব্যথা ক্রমশই বাড়ছে। বুকে কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে চারিদিকে চোখ বুলালো। সে অসুস্থ হতে চায় না এখন। নূরের পাশেই থাকতে চায়, কিন্তু তার শরীর সায় দিচ্ছে না। বউয়ের সিজার দেখে সে বুক ব্যথা মরে যাচ্ছে। এমন দুর্বল মন্ত্রী হয়ে দেশ চলবে কী করে? কী লজ্জাজনক ব্যাপার। বাচ্চার হালকা কান্নার আওয়াজে জ্ঞান ফিরল আসমিনের। বুকের ব্যথা বলে সেদিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল। দুজন নার্সের কোলে দুটো রাজকন্যা। রক্তে মাখামাখি তাদের ছোট্ট শরীর পরিষ্কার করে তার কাছে নিয়ে এলো বাচ্চাদের। আসমিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে, তারপর তাদের এনআইসিউতে নিয়ে যাবে। ওখানে 15 দিন রাখার পরে তাদের মায়ের কাছে দেওয়া হবে। আসমিন এক পলক দেখে বাচ্চাদের নিজের কোলে নিল। নার্স কিছু বলতে গেল, থেমে গেল। আসমিনকে কিছু বলার ক্ষমতা নেই তাদের। একজন হ্যান্ড স্যানিটাইজার করতে বলল মিনমিন করে। আসমিন বাচ্চাদের নিয়ে নিজের হাতে হ্যান্ড স্যানিটেশন করে আবার তাদের কোলে নিল। দুজনের কানের কাছে আজান দিয়ে কপালে চুমু খেয়ে তাদের আবার নার্সের কোলে দিয়ে দিল। অপারেশন হয়ে গিয়েছে স্যার। ম্যামকে কিছুক্ষণ পরেই কেবিনে শিফট করা হবে। আপনি যদি একটু। শেষের কথাটা আমতামতা করে বলতে গিয়েও থেমে গেল ডাক্তার। আসমিন আর কিছুই বলল না। নূরের কপালে চুমু খেয়ে চুপচাপ বেরিয়ে এলো। বুকের ব্যথাটা এখন কমেছে। রাজকন্যাদের কোলে নিয়ে অর্ধেক কমে গেছে। বুকে নিলে পুরোটাই চলে যাবে নিশ্চিত। অমি, সানভি আর লুবানা বাচ্চাদের দেখে এসেছে এক পলক। উত্তেজনায় কখন সানভির হাত জড়িয়ে ধরেছে নিজেও টের পায়নি। সানভি লুবানার বাচ্চামো দেখে হালকা হাসল। রাগ করা ভান করে বলল, এই হাত ছাড়ো সাবানা, তোমাকে বিশ্বাস নেই। এখন হাত ধরেছ, একটু পর গলা ধরতে আসবে। আমি কোনো 2 ইঞ্চি লিলিপুটকে আমার গলা জড়িয়ে ধরতে দেব না। নারী কেলেঙ্কারি হলেও মেনে নেওয়া যাবে,
কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। লুবানা ঝামটা দিয়ে সানবির হাত ছেড়ে দিল। কটমট করতে করতে বলল, এমন একটা ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিচ্ছি। ফালতু। আর আমার নাম লুবানা। আরেকদিন সাবানা বললে আপনাকে সাবান দিয়ে দুমড়ে মুচড়ে ধুয়ে দিব আমি। লুবানা গটগট করে চলে গেল। সানবি বিরস মুখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া। আমি কপাল চাপড়ে বলে উঠল, সমস্যা কি তোমাদের? সতীনের মতো সারাদিন একজন আরেকজনের পিছে লেগে থাকো কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আর এই ল্যাব পিপলস মানে কি? সানবি শ্বাস ছেড়ে বলল, আমার কঙ্কাল ল্যাবে দান করা হয়েছে, তাই আমি ল্যাব পিপলস। আমি জিজ্ঞেস করলো, মানে? সানবি বলল, লম্বা কাহিনী, বাদ দাও। আমজাদ চৌধুরী হসপিটালে এসেছে 5 মিনিট হলো। আসমিন হাসপাতালে বিলাসবহ কেবিনে হাত পা ছড়িয়ে বসে আছে। সারাদিনের চিন্তা ক্লান্তি, চিন্তায় শরীর ভার ছেড়ে দিয়েছে তার। আমজাদ চৌধুরীর খারাপ লাগলো ছেলেকে এই অবস্থা দেখে। বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছুই বলতে ইচ্ছা হলো না। কামিনী চৌধুরীর উপর বিতৃষ্ণা চলে এসেছে তার। তবুও সে ঘৃণা করতে পারে না কামিনীকে। একেই বুঝি ভালোবাসা বলে। আসমিন বলে উঠল, বউ ছেড়ে আসতে মন চাইলে তোমার? তুমি তো দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ। পুরুষ মানুষে এমন বউ পাগল হলে চলে? আসমিনের দিকে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরী। কে এই কথা বলেছে যে নিজেই সারাদিন বউয়ের আগে আগে পিছে ঘুরঘুর করে? আসমিন বলল, ক্লান্ত লাগছে আব্বু। আমজাদ চৌধুরীর মায়া হলো। ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলে উঠল, নূরের কী অবস্থা? আসমিন বলল, ভালো। আমজাদ চৌধুরী আবার জিজ্ঞেস করলেন, আমার নাতনিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু, এই এতটুকু হয়েছে। হাত দিয়ে ইশারা করে বলল আসমিন। আসমিন জাহিদ চৌধুরী মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার সাইজ নিয়ে দুনিয়াতে এলো। ওদের কান্নাও ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। চোখ খুলে আমাকে দেখেনি ওরা। আমার নূরের কত কষ্ট হয়েছে। সব কটাকে কুকুর দিয়ে খাওয়াবে আমি। কার কলিজায় হাত দিয়েছে তারা হাড়ে হাড়ে টের পাবে। দাঁতে দাঁত চেপে বলে উঠল আসমিন। আমি যদি ভ্রুকুচকে বলে উঠল, ওদের তুমি এখনও বাঁচিয়ে রেখেছ? এটা আমাকে বিশ্বাস করতে বলছো? আসমিন বলল, ওরা তো চুনোপুটি আব্বু, রাঘব বলদের ধারা এখনও বাকি। সব কয়টাকে ইঞ্চি দিয়ে মেপে মেপে সাইজ করব। আচ্ছা বাদ দাও, ক্লান্ত লাগছে তোমাকে, একটু রেস্ট নিয়ে নাও। দুটো মেয়ে পৃথিবীতে না, চারটিখানি কথা তুমি কি বুঝবা? নিজে 2 বাচ্চার বাপ হয়েও ভার্জিন ভাব নিয়ে ঘুরতে হচ্ছে। তুমি আমার মান সম্মান ধূলিসাৎ করে দিলে। এই জীবনে কি হবে আমার? শুধু বউটার জন্য বেঁচে আছি, না হলে মসজিদের দান বাক্সে দান করে দিতাম। আমজাদ চৌধুরী হন হন করে বেরিয়ে গেল। এই ছেলের জন্য মায়া দেখানো তার জীবনের চরম ভুল। নূরে জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকে নূর অস্থির হয়ে আছে তার বাচ্চাদের জন্য। আসমিন বুঝিয়েও রাখতে পারছে না। অপারেশনের পরে নূরের বেশি নড়াচড়া করা নিষেধ। সে মেয়ে এখন চিংড়ি মাছের মতো তেলিং বিরিং করছে। প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেল আসমিনের। জোরে ধমক দিতে গিয়েও নিজেকে সামলে নিল। মুখে হালকা হাসি টেনে
দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপচাপ শুয়ে থাকো বউ। আমার মেজাজ খারাপ হলে খুব খারাপ হবে। মেয়েদের জন্য এত উতলা হয় না। বছর বছর এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবে তুমি। তোমার বরের মন অনেক বড়। সে তোমাকে টুইন বেবির মা বানাবে। আবার চুপ করে ঘুমোতো শোনা। একটু সুস্থ হলেই বুড়িদের কাছে নিয়ে যাব। এখন আমাকে একটা চুমু খাও। আমি চুমু শূন্যতায় ভুগছি। নূর ব্যথা অস্থিরতা বাদ দিয়ে আসমিনে দিয়ে কটমট করে তাকিয়ে রইল। কোমরের নিচের অংশে এখনও অবশ্যই আছে ওর। সুস্থ হলে সবার আগে এই লোকটাকে পিটিয়ে হাতে সুখ করে নেবে। অসহ্য মানুষ একটা। নূরে খেয়ে ফেলা লোক দেখে আসমিন এদিক ওদিক তাকে তাকি করলো। গলা ছেড়ে দুঃখী গলা বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি কত টেনশনে ছিলাম জানো? এই বারান্দায় কতবার চক্কর লাগিয়েছি, ধারণা আছে তোমার? তোমার জন্য আমার ব্যক্তিগত বুকে পোষা মির্জাফর কলিজা যা লাফিয়ে বাইরে চলে আসছিল। কত কষ্টে চেপে চুপে আটকে রেখেছি হিসাব আছে। আর এখন তুমি আমাকে চোখ দেখাচ্ছ? মানবতা আজ কোথায়? আজকেই মানবাধিকার কমিশনে একটা লিখিত অভিযোগ জানাতে হবে। আমি গা লিখিয়ে দিচ্ছি, তুমি চুপচাপ চুমু খেয়ে নাও, না হলে আমি জোর করেও নিতে পারি। নূর চোখ বুজে রইল। কথা বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই ওর। এই লোকের রেল লাইনের মতো মুখ লাগাম ছাড়া চলতেই থাকে। নূরকে চোখ বন্ধ থাকতে দেখে বিজয়ের হাসি হাসল আসমিন। যাক, আপাতত শান্ত করা গেছে। এটা কি বলেই প্রতিভা। বউকে চুপ করানো তার কাছ থেকে শেখা উচিত। সময় থাকলে একটা কোচিং সেন্টার খোলা যেত। আহা, কত অসহায় স্বামীদের উপকার হতো। এটাও এক প্রকার জনসেবা। সানভি আসমিনকে মেসেজ করলো বাইরে আসার জন্য। আসমিন আজ দুদিন কিছুই মুখে দেয়নি। তার উপর তার বুকের ব্যথা ক্রমশই বাড়ছে। ডাক্তারে কয়েকটা টেস্ট দিয়েছে, কিন্তু আসমিন নুরি কেবিনে ঘাপটি মেরে বসে আছে। অমি কাল সারাক্ষণ এখানেই ছিল। সকালে লুবানাকে বাসায় দিয়ে গেছে। একেবারে অফিস করে বিকালে আসবে। আগামী কয়েকদিনের দলীয় সমস্ত মিটিং ক্যান্সেল করেছে আসমিন। অফিস আমজাদ চৌধুরী সামলে নেবেন। সানভির মেসেজ পেয়ে বেরিয়ে এলো আসমিন। চোখে মুখে ক্লান্তি চেপে ধরেছে। সানভি নিজেও ক্লান্ত। আপনার পোশাক নিয়ে এসেছি স্যার, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। খাবার রেডি আছে, একবার টেস্ট করিয়ে নিতে হবে। আর না করবেন না স্যার প্লিজ। সানভির করুণ গলা শুনে মলিন হাসল আসমিন। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলে উঠল, মানুষ চোখের ভালোবাসা কেন অনুভব করে না শান? চোখ তো মনেরই আয়না। ভালোবাসার মানুষটা আমার চোখে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট অনুভব করতে পারে না। এই পরাজয় আমি কিভাবে মেনে নেব শান? সে আমাকে কষ্ট দেয়, আঘাত করুক, আমি মেনে নেব, কিন্তু সে আমার চোখের ভাষাই বোঝে না। এটা আমি কিভাবে সহ্য করি বলো তো? আমার মনে রাজ করা মানুষটার ভালোবাসার এত খাদ আমার সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকে আমি শুধু অবহেলা পেয়ে গেলাম, বুঝলে? আপনজনদের অবহেলা নিতে নিতে আমি ক্লান্ত। তুমি কোন ব্যথা সারাবে শান? এই বুকে সারাক্ষণ আমার প্রিয় মানুষগুলো আঘাত করে চলেছে। ক্ষত সারাতে মলম দিতে হয়, পুনরায় একই জায়গায় ক্ষত করলে কি ক্ষত সারবে? এসব বাদ দাও, বাসায় গিয়ে রেস্ট নাও। প্রয়োজন হলে আমিই ডেকে নিব। আসমিন আবার নূরে কেবিনে চলে গেল। সানভি চুপ করে দাঁড়িয়ে রইল। আসমিনের কষ্ট সে বোঝে। এত বছর ছায়ার মতো লেগে আছে তার পিছনে। আসমিনা প্রতিটা নির্ঘুম রাতের সাক্ষী সে। কি গভীর যন্ত্রণায় মাঝরাতে বারান্দায় ঢুকরি কেঁদে উঠত আসমিন। এমন শক্তপোক্ত গম্ভীর মানুষটাকে রাতের আধারে কাঁদতে দেখে নিজের চোখও ভিজে উঠত সানভির। নূরের প্রতিটি কথা আসমিনকে গভীরভাবে আঘাত করে। আসমিন হাসি মুখে এড়িয়ে যাওয়ার ভান করল। সানভি বোঝে তার স্যার হাসি মুখে আঘাতের বিষ পান করছে। মাঝে মাঝে সানভির খুব আফসোস হয় নূরের জন্য। এমন একটা ভালোবাসার মানুষ পেয়েও সে অবহেলা করছে। যদি কখনো হারিয়ে যায় কেঁদেও কুল পাবে না।
15 দিন পরে আজ নিজের মেয়েদের কাছে পেয়েছে নূর। সে নিজেও পুরোপুরি সুস্থ না, তাই এখন হসপিটালে আছে। আমজাদ চৌধুরী প্রতিদিন এসে নাতিদের দেখে যান। কামিনী চৌধুরী একবারও আসেনি। মায়া বেগম কয়েকবার এসেছে। আসমিন কড়া গলায় তাকে বাসায় থাকতে বলেছে। তার একমাত্র কাজ হচ্ছে কামিনী চৌধুরীর ওপর নজর রাখা। আর কোনো ছাড় দেওয়া যাবে না কামিনী চৌধুরীকে। বাচ্চাদের নিজের কোলে নিয়ে কেঁদে ফেলানোর আসমিন চোখ ভরে দেখছে তার রাজকুমারীদের। পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত বুঝে এটাই। একজন নার্স এসে নূরকে ফিটিং করাতে বলে নূর উসখুস করতে লাগলো। আর চোখে আসমিনের দিকে কয়েকবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিচ্ছে। আসমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নার্স আবারও তাড়া দিতেই নূর আমতা আমতা করে বলে উঠল, ওনাকে বাইরে যেতে বলুন। আসমিন যেন এই কথার অপেক্ষাতেই ছিল। সাথে সাথে গম্ভীর গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, বেরিয়ে যান। নার্স কোনো দ্বিরুক্ত না করেই বেরিয়ে গেল। নূর হতভম্ব গলায় বলল, আরে আমি তো আপনাকে বলেছি। আমি থাকতে, আসমিন বলে উঠল, আমি থাকতে তাকে কেন লাগবে? আমি হেল্প করছি। আমাদের মধ্যে প্রাইভেসি বলতে তো কিছু নেই। এই মুহূর্তগুলো খুব অমূল্য নূর। তোমার এই সুখের কষ্টে আমি তোমার সহযোদ্ধা। তোমার জন্য আমি যথেষ্ট। কথা বলতে বলতেই নূরকে হেল্প করে মাথার পাশেই দাঁড়িয়ে রইল আসমিন। বলে উঠল, বসতে কষ্ট হচ্ছে? নূর মাথা নাড়িয়ে না বলল। আসমিনের চোখের দিকে তাকালে তার বিশ্বাস হয় না। এই লোকটাই তার বাবাকে খুন করেছে। তবে আসমিনের খাপছাড়া ভাব আর স্বীকারোক্তি তার ভাবনাগুলোকে বারবার এলোমেলো করে দেয়। এই দুটো না সে নিজেই শেষ হয়ে যাচ্ছে। আসমিন যদি সত্যি সত্যি তার বাবাকে খুন করে থাকে, তাহলে তাকে মরণ যন্ত্রণা দেবে সে। একবার সঠিক তথ্য তার হাতে হাসুক। একটা ডায়েরির উপর ভিত্তি করে কোনো পদক্ষেপই নেওয়া উচিত হবে না। আর রইল আসমিনের স্বীকারোক্তি। আসমিনের মতো বদলোকের কোনো কথা ধরা মানি নিজের মাথা দেয়ালে মারা। আস্তই তোর একটা। আসমিন বলে উঠল, আমার ডাক্তার হওয়া উচিত ছিল বউ। ওই ডাক্তার আমার বউর পেটে কেটে দুভাগ করে ফেললো। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার হলে কি এই দিন দেখতে হতো বলো? বউ আমার, বউয়ের পেটেও আমার। আর কাটলো কি না ডাক্তার? শুধু আমার রাজকন্যাগুলোর জন্য কিছুই বললাম না। না হলে আমিও ওই ডাক্তারের পেট কেটে দিতাম। মিনিস্টার আসমিন জায়ান চৌধুরী বউয়ের পেট কেটে ফেলে, কী সাহস ভাবা যায়? নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। লোকটা আবারও বাজে কথা বলতে শুরু করেছে। কাছের মানুষের কাছে আসমিনের অসহ্য কথাগুলো বের হয়। বাইরের মানুষের কাছে আসমিন মানেই একজন গম্ভীর রাগী নেতা। নূর কিছু না বলে চুপ করে থাকলো। বাচ্চাদের খাওয়ানো হলে তাদের নিয়ে দোলনায় শুয়ে দিল আসমিন। তার লোক কল করেছে তাকে। নূরের সারপ্রাইজ আনতে যাবে সে। ফোনে চোখ বুলিয়ে নূরের দিকে তাকিয়ে মলিন হাসল আসমিন। নূর তার এই নির্জীব হাসিও যে কেড়ে নিবে তা হয়তো তার ধারণাতেও ছিল না। কামিনী চৌধুরী আজ সবার চোখের আড়ালে হসপিটালে এসেছে। বাচ্চারা এতদিন নিবিড় পর্যবেক্ষণে ছিল, তাই সে আসেনি। কানাডার এক পরিবারের সাথে কথা হয়েছে তার। দুটো বাচ্চাই তারা নেবে। সে তো মেরেই ফেলতে চেয়েছিল। বাঁচিয়ে রেখে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে ক্ষতি কি? নূরকে সে কিছুতেই শান্তি থাকতে দিবে না। তার সব কিছু এমনি কেড়ে নিয়েছে। এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ কামিনী চৌধুরী না। সারা জীবন সন্তানের সুখে কপাল চাপড়ে মরবি এবার। নিজ মনে বিড়বিড় করে নিজের পরিচিত নার্সের কাছে গেল কামিনী চৌধুরী। আমি বাইরে অপেক্ষা করছি, বাচ্চাগুলোকে নিয়ে আসো। নার্স বলল, স্যার জানলে আমাকে মেরে ফেলবে ম্যাম। আপনি অন্য কাউকে বলুন।
নার্সের করুণ গলা শুনে খেপে উঠল কামিনী চৌধুরী। খ্যাপা সারের মতো হুঙ্কার দিয়ে বলে উঠল, আমার কথা মতো কাজ না করলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলব। এখন কথা না বাড়িয়ে যাও, টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কাজ শেষ হলে কয়েকদিনের জন্য কোথাও গিয়ে গা ঢাকা দেবে। মধ্যবয়স্ক নার্সটি চোখের পানি ফেলতে ফেলতে বলল, কোথায় গা ঢাকা দিব? কবরে চলে গেল স্যার আমাকে মাটি খুঁড়ে খুঁজে বের করে আনবে। কামিনী চৌধুরী বিরক্ত হলো, কর্কশ গলায় বলে উঠল, ঠিক আছে, আমি তোমার স্বামী আর বাচ্চাদের কবরে পাঠানোর ব্যবস্থা করছি। নার্স বলে উঠল, না না ম্যাম, প্লিজ এমন করবেন না, আমি এখনই যাচ্ছি। কামিনী চৌধুরী বাঁকা হেসে নিজের গাড়িতে গিয়ে বসল। আশিয়ানকে এ ব্যাপারে কিছুই বলেনি। আশিয়ানকে যতই নিজের মতো করে বড় করুক না কেন, তার শরীরে রাফসান শিকদারেরই রক্ত বইছে। সে কখনই এমন কিছু করতে দেবে না কামিনী চৌধুরীকে। তাই যা করার তাকেই করতে হবে। আসমিন বেরিয়ে যেতেই নূর অমিকে ফোন করল। বলে উঠল, চলে এসো অমি, আমি আজই এখান থেকে যেতে চাই। অমি বলে উঠল, আরেকবার ভাবুন ম্যাম, স্যার জানলে আস্ত রাখবে না। নূর বলে উঠল, এটাই আমার শেষ কথা, যা বলছি তাই করো। অমি আর কিছুই বলল না, চুপ থেকে সম্মতি জানালো। সে কোনোভাবে বিশ্বাস করে না আসমিন রাফসান শিকদারকে খুন করতে পারে। রাফসান শিকদার আসমিনকে অনেক স্নেহ করতেন। আসমিন নিজেও রাফসান শিকদারের প্রতিটা কথা মেনে চলত। অমি নিজের চোখে আসমিনকে ভেঙে পড়তে দেখেছে রাফসান শিকদারের মৃত্যুর পর। আর কিছু না ভেবে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল অমি। নূর ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। অমি এলেই তারা বেরিয়ে যাবে। নিজের বাবার খুনির সাথে আর না। যতদিন আসমিন নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিন সে বাচ্চাদের নিয়ে দূরেই থাকবে। নূর ওয়াশরুমে ঢুকতেই নার্স এসে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল। কেবিনের সামনে গার্ডগুলো তখনও দরজায় দাঁড়িয়ে। নার্সের কোলে বাচ্চাদের দেখে তাকে আটকে দিয়ে জিজ্ঞেস করে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন? এমন রাশভারী গলা শুনে কেঁপে উঠল নার্স। ভয়ার্ত চোখে তাকিয়ে শুকনো ঢোক গিল বলে উঠল, ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। গার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করল নার্সকে। এগিয়ে প্রথম দিন থেকেই দেখছে এখানে, তাই আর কিছু না বলে মাথা নাড়িয়ে যেতে বলল। নার্স যেন হাফ ছেড়ে বাঁচল। তড়িঘড়ি করে চলে গেল সেখান থেকে। লিফটে ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিংয়ে এসে কামিনী চৌধুরীর কাছে বাচ্চাদের দিয়ে দিল। কামিনী চৌধুরী নাক সিটকে বলে উঠল, আমার কাছে দিচ্ছ কেন? পেছনে ঝুড়িতে গিয়ে রাখো। নার্সটি অবাক হয়ে তাকালো কামিনী চৌধুরীর দিকে। একটা কাপড়ের ঝুড়িতে বাচ্চাদের রাখতে বলছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খ্যাক করে উঠল কামিনী চৌধুরী। রাগী গলায় বলল, সংসারে যে দাঁড়িয়ে আছো কেন? যা বলছি তাই করো, যত্ত সব। নার্সটি আর কিছু না বলে বাচ্চাদের বাস্কেটে রেখে একবার করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো টাকা লাগবে না ম্যাম, আমার স্বামী সন্তানদের ছেড়ে দিন, আমি তাদের নিয়ে খুব দূরে চলে যাব।
কামিনী চৌধুরী বলল, ঠিক আছে, আমি তাদের ছেড়ে দিয়েছি। এখন এখান থেকে সরে পড়ো, তোমাকে যেন আর এই শহরে না দেখি। বাচ্চারা কেঁদে উঠতেই কামিনী চৌধুরী বিরক্ত চোখে তাকালো। নার্সদের কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল সে। গাড়ি হসপিটাল থেকে বেরিয়ে যেতেই নার্স দ্রুত পায়ে ছুটল হসপিটালের দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দোলনার দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেল নূর। দ্রুত গতিতে সেদিকে গিয়ে বাবুদেরকে না দেখে বুক কেঁপে উঠল তার। চিৎকার করে গার্ডদের ডেকে বলল, বাহাদুর, আমার বাবুরা কোথায়? গার্ডগুলোর সাথে সাথেই কেবিনে প্রবেশ করে নূরকে কাঁদতে দেখে বলল, বেবিদের ডক্টর চেক আপে করাতে নিয়ে গেছে নার্স, চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নূরের চিৎকার চেঁচামেচি শুনে ডাক্তার আর নার্সরাও এসে হাজির হয়েছে। একজন নূরকে বেডে বসিয়ে শান্ত করার চেষ্টা করছে। এভাবে চিৎকার করলে সেলাই ছুটে যেতে পারে। ডক্টর গার্ডের কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন? আমি নিজেই তো আসতাম বেবিদের দেখতে, আমার কাছে নিয়ে যেতে হবে কেন? আমি কাউকে বলিনি নিয়ে যেতে। নূর খ্যাপা বাঘিনীর মতো তাকালো সবার দিকে, রক্তিম চোখে নিজের সন্তানদের জন্য হাহাকার। সবার দিকে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল, আমার বাচ্চাদের 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই, না হলে একটাকেও জীবিত রাখবো না আমি। এই হাসপাতাল ঘুরিয়ে দেব। সবাই ভয়ে ঘেমে একাকার অবস্থা। অথরিটি চলে এসেছে এতক্ষণে। আসমিন জায় চৌধুরী মেয়েদের কিছু হলে সব কিছু ধ্বংস করে দেবে সে। অমি অবাক হয়ে বলল, কি হয়েছে? অমিকে দেখে ঢুকরে কেঁদে উঠল নূর। ভাইকে চাপটে ধরে চিৎকার করে বলল, আমার মেয়েদের এনে দাও অমি, আমার মেয়েদের কেউ নিয়ে গেছে, ওরা তো অসুস্থ, ওরা কাঁদছে হয়তো আমাকে ছাড়া। আমার মেয়েদের কিছু হলে আমি সবাইকে শেষ করে দেব। অমি হতভম্ব হয়ে তাকিয়ে আছে সবার দিকে, তার মাথায় কিছুই ঢুকছে না। নূরের কান্নায় সবার চোখে পানি চলে এসেছে। অমি অস্থির হয়ে বলে উঠল, কী বলছেন ম্যাম? বাবুরা কোথায়? কে নিয়ে গেছে ওদের? নূর কিছুই বলতে পারল না। পেট ব্যথায় চিনচিন করে উঠতেই আর্তনাদ করে উঠল সে। অমি নূরকে আগলে ধরে বেডে বসিয়ে দিয়ে নার্সদের নূরকে সামলাতে বলল। অথরিটি হেড ততক্ষণে সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছে। অমি আসমিনকে কল করে যাচ্ছে। আসমিন ফোন তুলছে না। সানভিকে কল দিতেই সে কল রিসিভ করলো। অমি সংক্ষেপে সব বলে আসমিনকে ইনফর্ম করতে বলল। গার্ডদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, বাহাদুর কোথায়? গার্ডরা মাথা নিচু করে বলল, স্যারের সাথে গিয়েছে। নূর নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। ব্লিডিং হচ্ছে ছেলের কাছ থেকে। অমি নিজেকে পাগল পাগল লাগছে। নিজের চুল টেনে অস্থির পায়চারি করতে করতে কল করলো আশিয়ানের কাছে। অমি চিৎকার করে বলল, বাবুরা কোথায় আশিয়ান? বাচ্চাদের গায়ে ফুলের টোকা লাগলে আমি তোকে খুন করে ফেলব। অমির চিৎকার শুনে আশিয়ান অবাক হয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো ভাই? বাবুরা কোথায়? আমি কি করে বলবো? কি হয়েছে? অমির চেহারা রাগে লাল হয়ে গেল। সবসময় শান্ত থাকা মানুষটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সোফায় লাথি দিয়ে বলল, একদম নাটক করবি না। তুই ওদের কিডন্যাপ করিসনি? আরে তোর বোনের মেয়ে ওরা। এতটা নিচে কিভাবে নামতে পারলি? তোর দুশ্মনীর সম্পত্তি নিয়ে বাচ্চাদের দিকে কেন হাত বাড়ালি? আসমিন মেরে ফেলবে তোকে। কোথায় আছিস আমাকে বল।
আমি ওদের নিয়ে আসবো। নূরের অবস্থা ভালো না, আমার বোন মরেই যাবে। অমি কথা বলতে বলতেই কান্না করে দিল। আশিয়ান স্তব্ধ হয়ে বসে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। সে কি এতটাই খারাপ যে দুধের বাচ্চাদের সাথে দুশ্মনী করবে? বাচ্চাগুলো হওয়ার পর থেকে ওদের দেখার জন্য মন আঁকুপাকু করছিল। কত কষ্টে নিজেকে শান্ত রেখেছে একমাত্র ওই জানে। ও রাফসান শিকদারকে ঘৃণা করে, নূরের প্রতি ওর কোনো রাগ নেই। রাফসান শিকদারের রাজত্ব ধ্বংস করতে চায় সে, কিন্তু নূরের কোনো ক্ষতি ও কোনোদিনও চায়নি। নিজেকে সামলে আমি আসছি বলি কল কেটে দিল আশিয়ান। গাড়ি চাবি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আজ এই শত্রুতা শেষ করবেও। যাদের জন্যই দ্বন্দ্ব, তারা কেউই তো আর বেঁচে নেই। তাহলে প্রতিশোধ নিয়ে কী আর ভাবে? তার নিজেরও একটা পরিবার চাই। আগাছার মতো জীবন তার নিঃশ্বাস আটকে দিচ্ছে। সমস্ত রোড ব্লক করে দেওয়া হয়েছে, একটা গাড়িও নড়তে পারছে না। জনগণের মধ্যে অনেকেই পুলিশকে সাহায্য করছে তল্লাশি করতে। সানভির কাছ থেকে নিজের মেয়েদের নিখোঁজ হওয়ার খবর শোনার সাথে সাথেই আসমিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে জানে এই কাজ কামিনী চৌধুরী ছাড়া আর কেউই করেনি। তিন রাস্তার মাথা ব্লক করে সেখানেই গাড়ির ডিকিতে শুয়ে আছে আসমিন। এই রাস্তা দিয়েই সব গাড়ি বের হতে হবে। আহা, শেষে কিনা তার হাতেই কামিনী চৌধুরী মৃত্যু লেখা আছে। আমজাদ চৌধুরী ছুটে এসেছে ছেলের কাছে। আসমিনের ফোন বেজে উঠতেই সে ফোন রিসিভ করে কানে ধরল। কয়েকটা কথা বলে রক্তিম চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, চলো আব্বু, একটু ঘুরে আসি। তোমাকে আমার টর্চার সেল দেখাবো, চলো আজ। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। মন বড় কুগাইছে। করুণ গলায় বলল, প্রাণটা না নিলে হয় না? আসমিন বলে উঠল, আমি তোমাকে আরও 3টে বই এনে দেবো। এটা নিয়ে এতটা বায়না করো না তো। ভালো ছেলেরা কখনো বায়না করে না। চুপচাপ গাড়িতে বসো, না হলে প্রাণপ্রিয় স্ত্রীর শেষ দর্শনও তুমি পাবে না। একটু থেমে আবার দাঁত কিরমির করতে করতে বলে উঠল, এই শহর আমার, আমার শহর থেকে আমার মেয়েদের দিকে হাত বাড়ানোর শাস্তি তাকে পেতেই হবে। একদম পুরনো দিনের নায়িকাদের মতো ন্যাকামি করবে না। কামিনী চৌধুরীকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চারিদিকে গার্ডরা ঘিরে রেখেছে তাকে। বাচ্চাদের আলতো করে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাহাদুর আর একজন মেয়ে গার্ড। অনেকক্ষণ না খেয়ে থাকা দরুন তারা একটু পরপর কেঁদে উঠছে। কামিনী চৌধুরীর গায়ে কেউ হাত তোলেনি। অন্যায় যতই করুক না কেন, কামিনী চৌধুরী আসমিনের মা, তাকে আঘাত করার সাহস কারোরই নেই। আসমিন দরজা খুলে ভেতরে ঢুকতেই সবাই সরে দাঁড়ালো। আসমিনের পেছনে সানভি আর আমজাদ চৌধুরীও ভেতরে ঢুকলো। কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে সবার দিকে। আসমিন সেদিকে একবার তাকিয়ে নিজের মেয়েদের কাছে গেল। স্যানিটাইজার দিয়ে হাত চিবানোর মতো করে মেয়েদের নিজের কোলে নিয়ে বুকের সাথে আগলে রাখলো কিছুক্ষণ। বুকের অসহ্য অস্থিরতায় এতক্ষণে পাগল হওয়ার দশা তার। সন্তানদের কোলে নিয়ে অশান্ত বুক শান্ত হয়ে এসেছে। বাবার কোলে উঠে মেয়েরাও চুপ হয়ে গেছে। আসমিন দুজনের কপালে চুমু খেয়ে তাদের কোলে নিয়ে কামিনী চৌধুরী সামনাসামনি বসল। মেয়েদের বুকের সাথে আগলে ধরে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকেও কি এভাবে নিজের মুখে আগলে রাখতে পারতেন আম্মু? এত বছর পরে ছেলের মুখে আম্মু ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে রইল কামিনী চৌধুরী। কিসের প্রতিশোধ নিতে চাইলে আম্মু? ভালোবাসার মানুষ হারানোর? তাহলে
তার একমাত্র অংশকে এভাবে অবহেলা করলে কিভাবে? তার ভালোবাসাই যদি তোমাকে এতটা উন্মাদ করে থাকে, তাহলে তার সন্তানের জন্য নিজেকে মমতাময়ী করতে পারলে না কেন? আসলে তুমি কখনো কাউকে ভালোবাসোইনি। তুমি শুধু তাকে উপলক্ষ বানিয়েছিলে নিজের মনের ভেতর থাকা ঘৃণাগুলোকে প্রকাশ করতে, তাই না আম্মু? কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আমরা চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আসমিন দীর্ঘশ্বাস ছাড়ল। বাচ্চাদের আমজাদ চৌধুরী আর সামির কোলে দিয়ে কামিনী চৌধুরী মুখ খুলে দিল। অগোছালো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে তার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল তাকে। কামিনী চৌধুরীর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে ধরা গলায় বলল, আমার একা থাকতে খুব কষ্ট হতো। হোস্টেলে অনেক ছেলেরা আমাকে মারত। আমি খুব ছোট ছিলাম, কিছু বলতে পারতাম না তাদের। একা একা ঘুমাতে ভয় হতো খুব। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ভয়ে জোরে কেঁদে উঠতাম। তখন পাশের ছেলেরা আমাকে বারান্দায় বন্ধ করে দিত, ঠিকভাবে খেতে দিত না। মাঝে মাঝে সারাদিন বাথরুমে বন্ধ করে রেখে আমাকে কষ্ট দিত। ওরা আমাকে পছন্দ করতো না আম্মু। তুমি কেন আমাকে তোমার সাথে রাখলে না? রাতে তোমার বুকে ঘুমাতে ইচ্ছা করতো খুব। আমাকে একটু বুকে কেন জড়িয়ে ধরলে না আম্মু? আমি তোমার ছেলে বলে সন্তানের সাথে কেউ এমন করে? কামিনী চৌধুরী চুপ করে আছে। আসমিনের কোনো কথা তার মনে আঁচড় কেটেছে কিনা বোঝা যাচ্ছে না। অমি, আশিয়ানের সাথে নূরও এসে পড়েছে। অগোছালো নূরকে দুই দিক থেকে আগলে রেখেছে তার দুই ভাই। নিজে নিজে দাঁড়ানোর অবস্থায় নেই নূর। অমি অনেকবার আটকানোর চেষ্টা করেছিল, সফল হয়নি। আসমিনের দেয়া মেসেজের কথা অমির মুখে শুনেই আসার জন্য পাগলামি শুরু করে নূর। আশিয়ানও তখন সেখানে উপস্থিত হয়। নূরের অবস্থা দেখে আশিয়ান নিজেই তাকে এখানে নিয়ে আসে। কামিনী চৌধুরী নূর আর আশিয়ান অমিকে একসাথে দেখেই জ্বল উঠল। আসমিন তার হাতের বাঁধন খুলে দিতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নূরের ওপর আক্রমণ করে বসল সে। আশিয়ান আর অমি আটকে দিল কামিনী চৌধুরীকে। আসমিন কামিনী চৌধুরী ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েছে। নিজেকে সামলে শান্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। নূর নিজের বাচ্চাদের কাছে গিয়ে তাদের সারা মুখে চুমু খেল। তাদের কোলে নেওয়ার অবস্থায় নিষের। আসমিন ধীর পায়ে এসে দাঁড়ালো কামিনী চৌধুরীর সামনে। আশিয়ান আর অমি তাকে ধরে রেখেছে। আসমিন শান্ত গলায় বলল, আমার মেয়েদের কেন কিডন্যাপ করেছিলে? কামিনী চৌধুরী দাঁত কিরমির করতে বলতে বলল, বেঁচে দিতাম তোর মেয়েদের। আমার সামনে তোরা শান্তিতে থাকবি তা আমি থাকতে সম্ভব না। ওর বাবার জন্য আমি ছোট থেকে অবহেলায় বড় হয়েছি। কারণ আমি মেয়ে। বাবা মা সারাদিন ভাইয়ের পিছনে লেগে থাকতো। মরে যাওয়ার আগে সব সম্পত্তিও তার নামেই দিয়ে গেল। আমাকে বাঁচতে হতো তার দোয়ায়। নিজের ইচ্ছায় ভালোবাসার মানুষটাকেও বিয়ে করলাম, তাকেও খুন করে ফেলল। আমি কোনো ভুল করিনি। আর তুই তুই আমার পেটের ছেলে হয়ে আমার সংসার ভাঙলি, আমার জন্য সতীন নিয়ে এলি। তোকে আমি শান্তিতে থাকতে দেই কী করে? আমজাদ চৌধুরী তাচ্ছিল্যের গলায় বলল, তাই নাকি কামিনী? তোমার সংসার? তা কবে আমাকে স্বামীর অধিকার দিয়েছিলে তুমি? আমাদের কি আদৌ কোনো সংসার ছিল? আমি তোমাকে ভালোবাসি আমজাদ। কামিনী চৌধুরীর কাতর গলা শুনে আমজাদ চৌধুরী মলিন হাসল। কামিনী চৌধুরী চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সত্যি কি ভালোবাসা কামিনী? কামিনী চৌধুরী বলল, আমি বিয়ের সময় তোমাকে বলেছিলাম আমরা কখনই স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্কে থাকবো না। তুমি সব মেনেই আমাকে বিয়ে করেছিলে। তাহলে আজ এত অভিযোগ কেন? আমজাদ চৌধুরী আর কিছুই বলল না। মুখ ঘুরিয়ে নিল কামিনী চৌধুরী থেকে। আসমিন, অমি আর আশিনের থেকে ছাড়িয়ে নিল কামিনী চৌধুরীকে।
আরেকবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরল। নূর চুপ করে আসমিনকে দেখে যাচ্ছে। আজ আসমিনকে তার স্বাভাবিক লাগছে না। কামিনী চৌধুরী ছটফট করছে ছোটার জন্য। আশিয়ানকে বেইমানে রক্ত বলে গালাগালি করছে। আসমিন তার মাথাটা বুকের সাথে চেপে ধরে তলদেশে পরপর 3বার শুট করে দিল। আসমিনের রক্তলাল চোখ দেখে থেকে বেরিয়ে পড়া পানি কামিনী চৌধুরীর কপালে এসে পড়ল। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কামিনী চৌধুরী কয়েকবার ঘুমিয়ে সাথে সাথে শান্ত হয়ে গেছে। আসমিন তার নিথর দেহ এখনও নিজের বুকে আগলে রেখেছে। বুক থেকে মাথাটা একটু আলগা করে কপালে চুমু খেয়ে আবার মাথাটা বুকে চেপে ধরে ধরা গলায় বলল, আমাকে কেন ভালোবাসলে না মা? একটু ভালোবাসলে কি হতো? কেউ আমাকে কেন ভালোবাসে না? আমি কি এতটাই খারাপ? আমি তো তোমাকে খুব ভালোবেসেছিলাম। তাহলে আমাকে কেন তোমরা একটু ভালোবাসা দিলে না? আমাকে কেন তোমরা খুনি হতে হলো? যে হাত দিয়ে আমি তোমাকে খুন করেছি সে হাত আমি কিভাবে বয়ে বেড়াবো? আমার বেঁচে থাকাকে কেন এমন যন্ত্রণাময় করে দিলে? কামিনী চৌধুরীর নিস্তেজ দেহ নিয়ে ফ্লোরে বসে পড়ল আসমিন। নূর 2 হাত দিয়ে মুখ চেপে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরীর হাত কাঁপছে। অমি এসে তার কাছ থেকে বাবুকে নিয়ে নিল। আশিয়ান অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর নিথর দেহের দিকে। আমজাদ চৌধুরী আসমিনের মুখ থেকে কামিনী চৌধুরীকে নিজের কাছে নিলেন। তার সারা মুখে আদরে আদরে ভরিয়ে দিয়ে ঢুক রেখে দুকলেন। তোমাকে এভাবে বুকে রাখা আমার স্বপ্ন ছিল কামিনী। আমি চেয়েছিলাম আমার বুকের উষ্ণতা তুমি উপভোগ করো। আমি তোমাকে বুকে নিয়েছি ঠিকই, কিন্তু তুমি সেটা উপভোগ করছো না। তুমি কেন এমন বিনাশী হলে? আমার মায়াবিনী হয়ে কি বেঁচে থাকতে পারতে না? তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? তোমার এই দেহে প্রাণ নেই। ভাবতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে কিসের শাস্তি দিলে কামিনী? আমি তো শুধুই ভালোবেসেছিলাম, একটুও খাদ রাখেনি আমার ভালোবাসার। তাহলে কেন? নূর পাথর চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিনের এক হাতে কামিনী চৌধুরীর হাত। আসমিনকে দেখে মনে হচ্ছে একটা প্রাণহীন দেহ বসে আছে। নূরের কানে শুধু একটাই কথাই বাজছে, কেউ আমাকে কেন ভালোবাসে না? তাহলে কি নূর আসমিনকে ভালোবাসেনি? নূরকে অমি এক হাতে ধরে রেখেছে। সানবি নীরবে চোখের পানি ফেলছে। আসমিনের জন্য তার বুকটা হু হু করে উঠেছে। তার স্যার ভালো নেই। সত্যি তাকে কেউ ভালোবাসে না। সেই শুধু বুক উজাড় করে সবাইকে ভালোবেসে গেল। আসমিন আমজাদ চৌধুরীর কাছ থেকে কামিনী চৌধুরীকে সরিয়ে নিজের দিকে টেনে নিল। বাহাদুরকে ইশারায় কিছু বলে কামিনী চৌধুরীকে কোলে নিয়ে সাথে সাথেই বেরিয়ে গেল রুম থেকে। আমজাদ চৌধুরী আসিয়ান তার পিছু নিতে চাইলে তাদের আটকে দিল বাহাদুর। সানভি বাবুকে মেয়ে গার্ডের কোলে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল আসমিনের পিছু পিছু। আমজাদ চৌধুরী বাহাদুরের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার সামনে থেকে সরে যাও বাহাদুর, না হলে আজ আমার হাতে অনর্থ হয়ে যাবে। কোথায় নিয়ে গেল কামিনীকে? পথ ছাড়ো, আমাকে কামিনীর কাছে যেতে দাও। বাহাদুর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নূর এক কোণে চুপ করে বসে আছে। তার ভালো খারাপ কোনো অনুভূতিই হচ্ছে না। আসমিনে তো পাষাণ কী করে হলো? যাই হোক না কেন, কামিনী চৌধুরী তারই মা। তাকে সে কিভাবে গুলি করতে পারলো? নূরের মাথা ধরে যাচ্ছে। আসিয়ান বাহাদুরকে সরিয়ে খুব সহজেই বেরিয়ে গেছে। তার কাছে বাহাদুর দুধভাগ। নূরের জন্য খারাপ লাগছে তার। বাস্তবতার মুখোমুখি হলে মেয়েটা আবার কী করে বসে কে জানে। এখানেও তার কিছু ভূমিকা আছে, তা পালন করতেই তাকে ছুটতে হচ্ছে। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে শুধু সব দেখেই গেল। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। বাহাদুর অমিকে কিছু বলতেই অমি আমজাদ চৌধুরীকে নূর আর বাচ্চা কাচ্চাকে নিয়ে নূর মঞ্জিলের দিকে রওনা হলো। নূর চুপ হয়ে সব মেনে নিচ্ছে, খেলার শেষ দৃশ্য দেখার অপেক্ষায়। আসমিন মানুষটা তার কাছে একটা গোলকধাঁধার মতো। তাকে বুঝতে চাও আর অদৃশ্য গুহায় নিজেকে হারিয়ে ফেলা একই কথা। আপাতত নিজের সুস্থ হওয়াটাই খুব জরুরি, তবেই না খেলা জমবে।
আসমিন কামিনী চৌধুরীকে নিয়ে কোথায় গেছে তা কেউ জানে না। সানভি আর আশিয়ান কেউই তা নাগাল পায়নি। সানভির ফোনে আসমিনের SMS আসতেই সানভি কাজে লেগে পড়ল। এতক্ষণ কামিনী চৌধুরীর জন্য খারাপ লাগলো, আবার তার মনটা বেশি উঠল। মৃত মানুষের ওপর রাগ রাখতে নেই, তবে সানভির রাগ হচ্ছে। ভয়ঙ্কর রাগ হচ্ছে। আসমিনের দেয়া ঠিকানা আসতেই সেখানে পুলিশকে ফোর্সসহ পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো সানভি। সেখান থেকে সরে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলল সে। তাকে কেউ এখানে দেখলে স্ক্যান্ডাল হতে সময় লাগবে না। গত কয়েক মাসে গায়েব হওয়া মেয়েগুলোকে এখানেই আছে। তাদের মধ্যে কিছু কিছু মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে চড়া দামে। আসমিনের মেয়েদেরও বিক্রি করে দিতে চেয়েছিল কামিনী চৌধুরী। না জানি এভাবে আরও কত মায়ের বুক সে খালি করে দিয়েছে। পাচার চক্রের মেয়ের মাথায় ছিল কামিনী চৌধুরী। আশিয়ানের দুবাইতে অস্ত্রের ব্যবসা আছে, সেখানকার মাফিয়ারা সে। তবে মেয়ে পাচারের সাথে সে জড়িত নয়। কামিনী চৌধুরীর চক্রের খবর আশিয়ানই আসমিনকে দিয়েছে। আসমিন নিজেই সব কিছু করেছে। একজন মন্ত্রীর মা নারী পাচারকারী। বিষয়টা জানাজানি হলে জনগণের তোপের মুখে পড়তে হবে তার পুরো পরিবারকে। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তে। তবুও সে সব কিছুতেই তোয়াক্কা করেনি। আশিয়ানের মাধ্যমে অনেকবার কামিনী চৌধুরীকে বোঝানোর চেষ্টা করেছে, ফলাফল শূন্য। কিন্তু তার মেয়েদের সাথে যখন একই কাজ করতে চাইল, তখন আসমিন শান্ত থাকতে পারল না। তার 15 দিনে মেয়েদের জন্য যদি তার এত কষ্ট হয়, তাহলে যারা 15-20 বছর লালন পালন করে নিজের মেয়েদের হারিয়েছে, তাদের না জানি কী অবস্থা। এই সিদ্ধান্ত নিতে তার অনেকবার ভাবতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হলে তার পরিবারকেও সে বাঁচাতে পারত না। চারিদিকে শত্রুর মেলা। সুযোগ পেলে তাকে শেষ করতে এক মুহূর্ত সময় নেবে না কেউ। জনগণের ভালো করতে গিয়ে নিজের দলেই অনেক শত্রু হয়েছে তার। তাই সব কিছু গোপনই শেষ করার সিদ্ধান্ত নেয় সে। শহর থেকে দূরে একটা ভাঙা বাড়ির সামনে পুলিশের অবস্থান। সানভি জানে ভেতরে কয়েকজন পাতি গুন্ডা ছাড়া আর কেউ নেই। তবু পুলিশের এত সময় নেওয়া দেখে মেজাজ খারাপ হচ্ছে তার। বাংলা সিনেমার পুলিশের মতো কি ক্লাইম্যাক্স হওয়ার অপেক্ষা করছে নাকি? এদিকে মশা তাকে নিয়ে মনে সুখে পিকনিক করছে। খাজা বাবা ডেকাকারের পেটের অধিকারী পুলিশ অফিসার সিগারেটের শেষে টান দিয়ে হেলে দুলে গিয়ে গেল বাড়িটার দিকে। সানভি দীর্ঘশ্বাস ছাড়ল। পুলিশের একটা টিম ভেতরে ঢুকতেই সে এখানে উপস্থিত। গোলাগুলির মধ্যে যাওয়ার কোনো মানেই হয় না। একটা মাত্র প্রাণের অধিকারী মানুষদের এত রিস্ক নেওয়ার কোনো মানে নেই। আমজাদ চৌধুরী বিধ্বস্ত অবস্থায় গাড়িতে ফিরল। মায়া বেগম গার্ডের কোল থেকে বাবুকে নিয়ে করুণ চোখে অমির দিকে তাকালো। অমি মাথা নিচু করে ভেতরে চলে গেল। তার কিছুই ভালো লাগছে না। এখানে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোথাও পালিয়ে যেতে ইচ্ছা করছে, যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। নূরকে নিজের রুমে গিয়ে নিয়ে গেল মায়া বেগম। তার মুখটাও শুকিয়ে গেছে। আজ বারবার নিজের অতীত মনে পড়ে যাচ্ছে। নূরকে বিছানায় শুইয়ে দিয়ে বালতিতে করে হালকা গরম পানি এনে ফ্রেশ করিয়ে দিল। বাচ্চাদের ফিডিং করাতে হেল্প করে নূরের পাশে উদাস মুখে বসে রইল মায়া বেগম। কামিনী আপাকে আর বেঁচে নেই বৌমা? নূর ঘাড় উঁচু করে মায়া বেগমের দিকে তাকালো। তার উদাস দৃষ্টি ভাবিয়ে তুলল নূরকে। এটা কি শুধু সতীনের জন্য মায়া, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? আজকাল কাউকে বিশ্বাস হয় না নূরের। সবার মুখের উপরই যেন একটা মুখোশ টানা। মায়া বেগমের প্রশ্নের উত্তর দিল না নূর। মায়া বেগম আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। লুবানা আজ সকাল থেকেই গায়েব। সে থাকলে এখন নূরের কাছে থাকতে পারত। মায়া বেগমকে নূর খুব একটা পছন্দ করে না, তাই সেও দূরত্ব বজায় রেখে চলে। একজন মেয়ে স্টাফকে নূরের রুমের বাইরে রাখতে বলে মায়া বেগম নিচে চলে গেল। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে। মায়া বেগম সেদিকে না গিয়ে নিজের রুমে চলে গেল। ক্লান্ত দেহ মন এবার একটু বিশ্রাম চায়। 242 জন মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন লুবানা।
পরিস্থিতি আয়ত্তে আসতেই ভেতরে গিয়েছে সানভি। খাজা বাবার ধাঁচের লোকটা আসলেই খুব কাজের। এখন আর তাকে এই নামে ডাকা যাবে না। হি ইজ এ রেসপেক্টেড পারসন। ভেতরে গিয়ে মেয়েগুলোর অবস্থা দেখে বুক কেঁপে উঠল সানভির। সেগে পাগল প্রায় হয়ে লুবানাকে খুঁজতে লাগলো। একটা মেয়েও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থা নেই। সবাইকে প্রচুর আঘাত করা হয়েছে। এখানে নিয়োজিত থাকা লোকগুলো ক্রস ফায়ারে মারা গেছে। আসমিনের অর্ডারই তাদের ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। নাহলে সত্যি বেরিয়ে আসতে সময় লাগবে না। সানভি চারিদিকে খুঁজে তখনও লুবানাকে পেল না। তখন তার হাত পায়ে কাঁপুনি উঠে গেল। ও ঠিক আছে তো? এই প্রশ্ন তার মাথায় যন্ত্রণা শুরু করে দিল। স্যার, এখানে একটা মেয়ে পড়ে আছে, মনে হয় না বেঁচে আছে। এক কনস্টেবলের ডাকে সবাই সেদিকে তাকালো। সানভির বুক অসম্ভব কাঁপছে। পুলিশ অফিসার যাওয়ার আগেই সানভি দৌড়ে গেল সেদিকে। লুবানাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে গেল সানভি। ফর্সা মুখে রক্তিম আকার ধারণ করেছে তার। সামনে আগানোর সাহস কুলি উঠতে পারছে না সে। লুবানার সারা শরীরে মারের দাগ স্পষ্ট। সানভি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল লুবানার দিকে। হাঁটু গেড়ে বসে আলতো হাতে সোজা হলো লুবানাকে। বলে উঠল, শাবানা, এই শাবানা। গালে হালকা চাপড় দিতেও ভয় করছে সানভির, পাছে সে ব্যথা পায়। নাকের কাছে হাত নিয়ে চেক করতে দেখল হালকা নিঃশ্বাস পড়ছে। তড়িঘড়ি করে পাজা কোলে তুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সানভি। একজন কনস্টেবলও গেল তার সাথে। মেয়েটাকে এখানে পাওয়া গেছে, তাই তাকে এভাবে যেতে দেওয়া যায় না। মামুনি কোথায় ভাই? আসমিন বিরক্ত চোখে তাকালো আশিয়ানের দিকে। কপাল কুঁচকে গমগমে গলায় বলল, তোমাকে আমার বিরক্তি লাগছে আশিয়ান, এখান থেকে যাও। ভাই সাহেব একটা পরামর্শ দিচ্ছি, এখনও সময় আছে, ভালো হয়ে যাও। আমি নিজের মাকেই ছাড় দিইনি, সেখানে তুমি তো সৎ সম্বন্ধী। মিসেস চৌধুরীর কথা কখনো জানতে চাইবে না। পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাই তাকে নিয়ে কথা না বলাই তোমার জন্য ভালো। আশিয়ান তীক্ষ্ণ চোখে তাকালো আসমিনের দিকে। এই ঘটনার আজ 1 সপ্তাহ পার হয়ে গেছে। আসমিন সেদিন অনেক রাতে বাসায় এসেছিল। কাউকে কিছু না বলি নিজের রুমে 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। 2 দিন পর যখন রুম থেকে বেরোলো তখন সব কিছুই স্বাভাবিক। নূর শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। মেয়েদের নিয়ে তার আরও নাজেহাল অবস্থা। একটা ঘুমালে আর একটা জেগে বসে থাকে। কারো কোলে দিলে চিৎকার করে কান্না শুরু করে দেয়। একমাত্র নূর আর আসমিনের কাছেই তারা শান্ত থাকে। মাঝে মাঝে তো নূরের কোলেও থাকতে চায় না। 2 ইঞ্চি মেয়েরাই তার কলিজা ভেজে দিচ্ছে। একেবারে বাপের মতো হয়েছে, বেয়াদব। রাতে টিউবলাইটের মতো চোখ দুটো খোলা থাকে। তাদের একটাও রাতে ঘুমায় না, তবে নূরকে জাগতে হয় না। আসমিন সারা রাত মেয়েদের নিয়ে বসে থাকে। মন্ত্রিসভার গভীর সমস্যা নিয়ে মেয়েদের সাথে আলোচনায় বসে। মেয়েরাও গোল গোল চোখ করে বাপের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে প্যাপু শব্দ করে নিজেদের মতামত দেয়। মেয়েদের মতামত নিয়ে আসমিন নতুন উদ্যমে আবার নতুন আলোচনা শুরু করে। এইসব দেখে মাঝে মাঝে অসহায় চোখে তাকিয়ে থাকে নূর। এত মাস পেটে রেখে শত্রু দোষর জন্ম দিল সে। গতকাল লুবানাকে বাড়ি নিয়ে এসেছে। অন্তত গোপনীয়তার সাথে লুবানা ট্রিটমেন্ট করেছে আসমিন। মূলত কামিনী চৌধুরীর পরিকল্পনা জেনে ফেলা লুবানার করুণ পরিণতি। তার একটা হাত ভেঙে গেছে, নির্মমভাবে মারা হয়েছে তাকে। এক চোখ ফুলে আছে। শারীরিক অবস্থা আরেকটু স্টেবল হলে তার চোখে অপারেশন করা হবে। এখন এক চোখ দেখতে পায় না লুবানা। ফুলে যাওয়ার কারণে চোখ বন্ধ হয়ে আছে। শরীরে বিভিন্ন জায়গায় থেতলে গিয়েছে। যন্ত্রণায় মাঝরাতে চিৎকার করে কাঁদত লুবানা। তাই তাকে বেশিরভাগ সময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। সানভি এই কয়দিন লুবানার সাথেই ছিল, তবে সবসময় থাকতে পারেনি। আসমিনের সাথেও থাকতে হয় তাকে।
অমি সারাক্ষণ বোনের সাথেই থেকেছে, একটা মাত্র বোন ছাড়া আর কেউ নেই। যন্ত্রণায় ছটফট করে যায় লুবানা কেঁদে উঠত, তখন তার সাথে লামিমও কেঁদে ফেলত। সানভি অসহায় চোখে ভাই বোনের কান্না দেখত। লামিমকে বুকে জড়িয়ে শান্ত করলেও লুবানার কষ্ট কমাতে পারত না। নিজেকে তখন কতটা অসহায় লাগত একমাত্র সানভিই জানে। আসমিনের সাথে আমজাদ চৌধুরীর সম্পর্ক ভালো যাচ্ছে না। সে আসমিনের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সারাদিন কিছু একটা চিন্তা করে গুমড়ে থাকে। আসমিন দেখেও কিছু বলে না, তাকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেওয়ার। মায়া বেগমও নিজের মতোই থাকে, নিজের মতো কাজ করে রুমে গিয়ে বসে থাকে, কারোর সামনে পড়তে চায় না। নিজেকে উটকো লাগে তার। তবে এখানে থাকা ছাড়া তার কোনো গতি নেই। ভালোই তো আছে, আসমিন তাকে খুব সম্মান করে, আর কি চাই। ইদানিং আসমিনের রাজনৈতিক নেতাদের সাথে কিছুটা মতবিরোধ হচ্ছে। দলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে তার। চারিদিকে শুধুই দুর্নীতি, মন মেজাজ খারাপ হয়ে যায় এসব দেখলে। যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে। মিটিংয়ে তাদের সাথে কথা কাটাকাটি করে ক্ষিপ্ত মেজাজে বাসায় এসেছে আসমিন। নিজের রুম থেকে ফ্রেশ হয়ে সোজা নূরের রুমে চলে গেল সে। মেয়েরা দোলনায় ঘুমিয়ে আছে, নূর তাদের কাপড় ভাঁজ করে রাখছে। আসমিন সোজা গিয়ে নূরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মাথার রগগুলো দপদপ করছে। নূর হাত থামিয়ে আসমিনের দিকে তাকালো। ক্লান্ত মুখটা দেখে মায়া হলো তার। দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ বসে রইল। এমন ধোঁয়াশা ভালো লাগছে না তার। নিজের মনের কথাগুলো গুছিয়ে শান্ত গলায় বলল, আব্বুকে মিসেস চৌধুরী মেরেছে, তাই না? আসমিন বলল, হুম। আসমিনের নির্লিপ্ত গলা শুনে হতাশ হলো নূর। শান্ত গলায় বলল, তাহলে আমার কাছে নিজেকে দোষী সাজলেন কেন মন্ত্রী সাহেব? আসমিন নূরের কথা জবাব দিল না। নূরের পেটে চুমু খেয়ে নান গলায় বলল, মামিমার কাছে যাবে নূর? চমকে উঠল নূর। পুরো শরীর কাঁপছে তার। মনে হচ্ছে ভুল শুনছে সে। কাঁপা কাঁপা গলায় বলল, কি বললেন আপনি? আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে বসল। হাতের আঁচলে নূরের মুখটা নিয়ে তার কম্পমান ঠোঁটে চুমু খেয়ে বলল, তোমার মা বেঁচে আছে নূর, কাল আসছে এখানে। মিসেস চৌধুরী তাকে কানাডায় আটকে রেখেছিলেন। মামিমার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে। নূর জিজ্ঞেস করলো, তাহলে ওই লাশ? আসমিন বলল, অন্য কারো ছিল। অ্যাক্সিডেন্টে তোমার মায়েরই হয়েছিল, তবে সে বেঁচেছিল। কোমর পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল তার। মিসেস চৌধুরী তোমার বাবার সাথে তোমার মাকেও ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা দিতে চেয়েছিল, তাই তাকে কানাডায় নিয়ে গিয়েছিল সবার অগোচরে। নিজের অক্ষমতার জন্য তোমার মাও ফিরে আসতে পারেনি, যদিও তাকে এত বছর বন্দি করে রাখা হয়েছিল। নূরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মা বেঁচে আছে। কামিনী চৌধুরী এতটা পাষাণ কী করে হতে পারল? সে কত রাত নির্ঘুম কাটিয়েছে মায়ের জন্য কান্না করতে করতে। কামিনী চৌধুরী দেখে বিরক্ত হয়ে ঢং বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিত। নূর রাগে কাঁপতে লাগলো। ধরা গলায় চিৎকার করে বলল, আপনার মা একজন সাইকো মন্ত্রী সাহেব, পাগল সে। সুস্থ মানুষ কখনই এমন নিকৃষ্ট হতে পারে না। আসমিন নূরকে আগলে রাখলো বুকে। নূরের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তুমি ঠিকই বলেছ নূর, সে মেন্টালি সিক ছিল। ভালো হোক আর খারাপ হোক, সে আমার মা ছিল নূর। তাই তাকে নিয়ে আর কিছু বলো না। আমার কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আমি আমার মাকে খুব ভালোবাসি নূর। সে যা করেছে তার শাস্তি সে পেয়ে গেছে। তাকে আর অসম্মান করে কিছু বলো না। কথাগুলো বলতে বলতে আসমিনের গলা ধরে এলো।
নূর বুঝতে পেরে চুপ করে সম্মতি দিল। যেই নেই তাকে নিয়ে আর কটু কথা বাড়াতে চায় না সে। আসমিনকে জড়িয়ে ধরে বসে রইল চুপচাপ। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। কাল সে তার মায়ের দেখা হবে। এতগুলো বছর পর সে তার নিজের চোখের সামনে দেখবে, ভাবতেই সারাদিনের ক্লান্তি পালিয়ে গেল। আসমিন নূরের মাথায় চুমু খেয়ে নিজের মেয়েদের কাছে চলে গেল। একজন ঘুমিয়ে আরেকজন চোখ পিটপিট করে তাকিয়ে আছে। আসমিন হালকা এসে তাকে কোলে তুলে নিল। দুজনের নাম দেওয়া হয়েছে সুখ পাখি। ভালো নাম, বড় করে আকিকে দিয়ে রাখা হবে। এত ঝামেলার মধ্যে আর নাম ঠিক করা হয়নি। নূর অবশ্য মেয়েদের নাম আগে থেকে ঠিক করে রেখেছে, তবে আসমিন তা মানতে নারাজ। এই নিয়ে দুজনে কয়েক দফা ঝগড়া হয়ে গেছে, তাই আপাতত তাদের সুখ আর পাখি বলেই ডাকে সবাই। এই ঝগড়ার প্রতিশোধ আসমিন আর 10 দিন পরে নেবে, শুধু একটু সুস্থ হয়নি। অসভ্য মেয়ে। মেয়েকে আদর করতে করতে আর চোখে তাকালো আসমিন। নূর মনে আনন্দে গুনগুন করছে। সুখকে দোলনায় শুয়ে দিয়ে ধীর পায়ে কাছে গেল। নূরকে চাপড়ে ধরে নেশালো গলা বলল, বউ, আমার প্রেম পাচ্ছে, হবে নাকি একটু? নূর ভয়ার্ত চোখে তাকালো আসমিনের দিকে। তার কাছে পারমাণবিক বোমার চেয়েও এই কথাটা বেশি ভয়ঙ্কর। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, কী সব বাজে কথা, দূরে থাকুন। আসমিন কবে কার কথা শুনেছে? সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নিজের মন ভরা আদর করে নূরের ভেজা চোখে চুমু খেল। ফোলা ঠোঁটের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী গলা বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, মন ভরে ভালোবাসতে পারছি না। নূরের ইচ্ছা করলো ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে। আসমিনকে ধাক্কা দিতে দিতে বলল, আপনি একটা অসহ্য মানুষ, আমার কাছে আর আসবেন না। আসমিন শব্দ করে হেসে উঠল। নূরকে আদর করতে করতে বলে উঠল, সুন্দরী বউ লুটেরা। হা হা। সকাল সকাল রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে নূর। আজ নাফিসা শিকদার আসবে এই বাড়িতে। মায়ের জন্য নিজের হাতে রান্না করছে নূর। আসমিন শান্ত চোখে তাকিয়ে রইল সেদিকে। মায়ের জন্য মনে এত ভালোবাসা থাকে বুঝি, তবে তার নেই কেন? মা নামক অনুভূতিগুলো তার কাছে কেনই বা এত বোতা মনে হয়? দীর্ঘশ্বাস ছেড়ে নূরের কাছে গিয়ে দাঁড়ালো আসমিন। কিচেনের সবাই আসমিনকে দেখে সরে গেল। অসুস্থ শরীরে এভাবে লাফালাফি করছে কেন নূর? এসে পড়ার জন্য মানুষ আছে, রুমে গিয়ে রেস্ট করো। নূর আসমিনের দিকে তাকিয়ে অমায়িক হাসলো। উৎফুল্ল গলায় বলল, এই দেখুন না, আমি বাঙালি খাবার রান্না করছি। আসলে আম্মু কি খেতে পছন্দ করে বুঝতে পারছি না। আম্মুকে নিয়ে কোনো কিছুই আমার খুব একটা মনে নেই, তাই এগুলোই করলাম। এতদিন দেশের বাইরে থেকে মা নিশ্চয়ই খাবারগুলো মিস করেছে। আপনি একটু টেস্ট করে বলুন তো কেমন হয়েছে। আসমি যেন হিংসায় জ্বলে গেল। তার জন্য তো কোনোদিন রান্না করেনি, এখন শাশুড়ির জন্য রান্না করে তাকে দিয়ে টেস্ট করাচ্ছে। কি হৃদয়হীন মহিলা। আসমিন গমগমে গলায় বলল, ভালো হয়নি দেখতেই বিদঘুটে লাগছে। তুমি রুমে যাও, শেফ রান্না করে দেবে। নূর ভ্রু কুচকে ফেলল। খাবারগুলো ভালো করে পর্যবেক্ষণ করে বলল, কি বলছেন, আসলেই খারাপ দেখাচ্ছে? আমি তো কষ্ট করে রান্না করলাম, আমার রান্না তো খারাপ হয় না। আমি বরং আবার রান্না করি। আসমিনের চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। নূর আবার নতুন উদ্যমে রান্না শুরু করেছে। আসমিনের মন চাইল এই মেয়েকে নিয়ে হাত পা বেঁধে সুইমিং পুলে ফেলে দিতে। সে তার শাশুড়িকে হিংসা করছে, লোকে শুনলে কি বলবে? তাকে তো নিম্নমানের হিংসুটে বলে
আখ্যায়িত করবে। ছি ছি। নূর একবার আর চোখে আসমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। মনে মনে বিস্তর পরিকল্পনা করে ফেলল আসমিনকে জ্বালানোর। নাফিসা শিকদার নূর মঞ্জিলে পৌঁছালো বেলা 11:30টায়। আসমিন গেট থেকে এগিয়ে আনলো তাকে। ছলো ছলো চোখে চারিদিকে চোখ বুলাচ্ছে সে। আজ কতগুলো বছর পরে এই বাড়িতে তার আগমন হয়েছে, কিন্তু তার সবচেয়ে কাছের মানুষটাই আর নেই। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নাফিসা শিকদারের। ড্রয়িং রুমে বাচ্চাদের নিয়ে বসে আছে নূর। তার অস্থির দৃষ্টি দরজাতে নিবদ্ধ। নাফিসা শিকদারকে হুইল চেয়ারে দেখে ছুটে গেল তার কাছে। মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে ফেলল নূর। নাফিসা শিকদার আগলে ধরল মেয়েকে। মাথায় হাত বুলিয়ে সেও অশ্রু ছড়াচ্ছে। আসমিন চুপচাপ দাঁড়িয়ে আছে। মা মেয়ে মিলন দেখে বুকে প্রশান্তির সাথে সাথে আবার হিংসা উকি দিল তার। তার সাথেও তো কতদিনের বিচ্ছেদ ছিল। কই, তাকে তো এভাবে গলা জড়িয়ে ধরে নাকের পানি চোখের পানি জড়ায়নি। উল্টো আরেকজনের ঘাড়ে তাকে তুলে দিতে উঠে পড়ে লেগেছিল। সেই হিসাবে তারও তো একটা ঝাপ্পি পানো আছে, আস্থা আদায় করে নেবে। আসমিন ঘড়িতে গিয়ে একবার চোখ বুলিয়ে তার রাজকন্যাদের কাছে চলে গেল। সু হাত পা নাড়িয়ে মুখ দিয়ে শব্দ করছে। পাখি এক হাত মুখে ঢুকে পিট পিট করে তাকিয়ে আছে। আসমিন সুখকে কোলে তুলে নিল। পাখি সেদিকে তাকিয়ে আবার নিজের হাতখানায় মনোযোগ দিল। সুখকে কিছুক্ষণ আদর করে আবার পাখিকে কোলে নিয়ে ও কিছুক্ষণ আদর করলো আসমিন। ঘড়িতে আবার চোখ বুলিয়ে মা মেয়ের গলা জড়াজড়ি দেখল। আমজাদ চৌধুরী কান্নার শব্দে রুম থেকে বেরিয়ে এসেছে। মায়া বেগম রান্নাঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সানবি মায়া বেগমের লাগেজ নিয়ে ভেতরে ঢুকলো। আসমিন রাফসান শিকদারের রুমে লাগেজ রাখতে বলে নূরের কাছে গেল। শান্ত গলায় বলল, মামিমা অনেক দূর থেকে এসেছে নূর, তাকে ফ্রেশ হয়ে রেস্ট করতে দাও। তারপর যত খুশি খেতে, চাইলে প্রতিদিন 1 ঘন্টা করে কাঁদতে পারো। এখন আমাদের খেতে দাও। নূর নাফিস শিকদারকে ছেড়ে খাবার বাড়তে চলে গেল। আসমিনের বাঁকা কথার প্রতিশোধ পরেও নেওয়া যাবে। আসমিন সুখ পাখিকে নাফিসা শিকদারে কোলে দিল। নাতিদের দেখে আবারও চোখ ভরে এলো তার। আমজাদ চৌধুরী আর নাফিসা শিকদারের সামনে গেল না। লজ্জায় নিঃশব্দে নিজের রুমে চলে গেল সে। মায়া বেগম খাবার গরম করে দায়িত্বে নিজে নিয়ে নূরকে পাঠিয়ে দিল নাফিসা শিকদারকে ফ্রেশ হতে সাহায্য করতে। নূর বিনা বাক্য পেয়ে চলে গেল নাফিসা শিকদারকে ফ্রেশ হতে সাহায্য করতে। সারাদিন মায়ের কাছে ছিল নূর। আসমিন বাসায় এসেছে রাত 8টায়। এখন রাত 11টা বাজে। নূরের আসার কোনো খবর নেই। মেজাজটা চরম খারাপ হলো আসমিনের। নাফিসা শিকদারের রুমে গিয়ে দেখল মেয়েদের নিয়ে নাফিসা শিকদারের পাশেই শুয়ে ঘুমিয়ে পড়েছে নূর। মেয়েরাও মায়ের পাশে আরামসে ঘুমাচ্ছে। নাফিসা শিকদার বসে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আসমিন মুচকি হেসে এগিয়ে গেল, মেয়েদের কোলে নিয়ে বলল, আমি বউ আর মেয়ে ছাড়া ঘুমাতে পারি না। মেয়েদের রেখে বউকে নিতে এসেছি। নাফিসা শিকদার শব্দ করে হেসে ফেলল। আসমিন মেয়েদের নিয়ে বেরিয়ে গেছে। মেয়েদের রেখে নূরকেও নিয়ে গেল রুমে। নাফিসা শিকদার হাসলেন। মেয়ে তার আসমিনের সাথে সুখী আছে। নির্বাচন নিয়ে ভীষণ ব্যস্ত আসমিন। দ্বিতীয়বারের মতো নির্বাচন অংশগ্রহণ করেছে আসমিন। গতবার রাফসান শিকদার তার মাথার উপর ছায়ার মতো ছিল। কোনো ঝড়ঝাপটা তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু এবার সেই বৃক্ষের ছায়া তার মাথার উপর নেই। সব কিছু সামলে হিমশিম খাওয়ার অবস্থা তার। কিছুদিন যাবৎ পথ ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসছে। দলের উচ্চপদস্থ নেতারা আশ্বস্ত করল, কোথাও একটা কিন্তু থেকেই যায়। রাজনীতিতে হাত নোংরা হবে, এটাই স্বাভাবিক। আসমিন এই শেষ দেখে ছাড়বে। মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকায় নূর আর মেয়েদের সময় দিতে পারছে না ঠিক মতো। সকালে বাসা থেকে বের হলে একেবারে মধ্যরাতে ফিরতে হয়।
নূরকে নিয়ে কিছুটা চিন্তিত সে। লুবানার চোখের অপারেশনের জন্য তাকে কানাডা পাঠানো হয়েছে। অমি অফিস সামলে আবার নূরের দিকে ঠিক করে সময় দিতে পারছে না। আসিয়ানকে বিশ্বাস করে উঠতে পারছে না আসমিন, তাই তাকে এসবে যাওয়ানো ঠিক মনে করছে না। কয়েকদিন হলো নূর অফিসে যাওয়া শুরু করেছে। মরার ওপর আবার খাড়াগা হয়ে আবিষ্কার হয়েছে তানভীর। নূরের চারিদিকে মৌমাছির মতো ঘুরঘুর করতে থাকে সে। নির্বাচনের ঝামেলাটা মিটে গেলেই মৌমাছির পাখনা ভেঙে দেবে সে। আসমিনের বাসায় এলো রাত 2:30। নূর তখনও জেগে মেয়েদের নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। একজনকে ঘুম পাড়ালে আরেকজন জেগে যায়। আকিকা দিয়ে মেয়েদের নাম রেখেছে আসমিন। একজনের নাম নুরাইশা জাইন চৌধুরী শখ, আরেকজনের নাম নুবাইতা জাইন চৌধুরী পাখি। অবশেষে নূরের পছন্দ করা নামই তাকে রাখতে হয়েছে। সেও মনে মনে ষড়যন্ত্র করে রেখেছে, যতদিন নিজের পছন্দ মতো নাম সে রাখতে পারবে না ততদিন সে বাবা হওয়ার প্রসেস বন্ধ করবে না। এতে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চায়না সমান হয়ে যাক, তাতে কিছু যায় আসে না। দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে তার এমন ভাবনা যথেষ্ট লজ্জাজনক। কিন্তু তারই বা কী করা আছে? বউকে বাগিয়ে আনার জন্য একটাই রাস্তা। আসমিন ক্লান্ত পায়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজ সারাদিন পেটে বিশেষ কিছু পড়েনি। ব্যস্ততা দরুন খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো। মেয়েকে দোলনায় শুয়ে আসমিনের দিকে তাকিয়ে নূর নিজেই গেল খাবার গরম করতে। গল্প ইট পাটকেল, কলমে সানজিদা বিনতে শফি, পর্ব 6।